এরকম কুৎসিত একটা মেয়েকে আমি বিয়ে করছি মা। তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? এই মেয়েকে তোমরা আমার সাথে বিয়ে দিয়েছো। আমি এখন আমার ফ্রেন্ড সার্কেলের কাছে মুখ দেখাবো কি করে? তিশানের চেঁচিয়ে বলা কথাগুলো তীরের মতো গিয়ে নুসাইবার বুকে বিঁধল। নুসাইবা আঁচলে মুখ গুজে দেওয়ালে পিঠ থেকে দাঁড়িয়ে চোখের জল বিসর্জন দিচ্ছে। কাল বিয়ে করে আজ স্বামীর মুখে এইসব কথা শুনে ও অনেকটা পাথরের ন্যায় শক্ত মুখ করে দাঁড়িয়ে আছে। কান্নাগুলো নুসাইবার গলায় জট পাকিয়ে আছে। কাল সারা রাতও তিশান রুমে আসেনি। তখনই নুসাইবা বুঝে গিয়েছিল তিশান নিজের ইচ্ছায় এ বিয়ে করেনি। তাহলে কেন বিয়েটা করলো তিশান? নুসাইবার ভাবনায় ছেদ ঘটিয়ে তিশান পুনরায় চেঁচিয়ে বলল, আমি এ মেয়েকে আজই ডিভোর্স দেব। বলেই তিশান রুম থেকে বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতে তিশানের মা বলল, আমি কি বিয়ে করিয়েছি নাকি? তোর বাবা তো আমার কথার দামই দেয় না। কি করব বল? তিশান ওর মায়ের কথা শুনে দাঁত কড়মড় করতে করতে বলে উঠল, তাই বলে এইরকম একটা কালো মেয়ের সাথে আমার মতো হ্যান্ডসাম ছেলের তোমরা বিয়ে দিয়ে দিলে? তুমি জানো মা, ভার্সিটির কত মেয়ে আমার জন্য পাগল, আর আমার বউ নাকি একটা কালো কুৎসিত মেয়ে। আমি তিশান আর কিছু বলার আগে দরজার সামনে থেকে কেউ উচ্চস্বরে বলে উঠল, এটা ভদ্রলোকের বাড়ি, এত উচ্চস্বরে কথা বলা এখানে শোভা পায় না। সেটা নিশ্চয় তুমি জানো তিশান। তাছাড়া তোমার সদ্য বিয়ে করা বউয়ের নামে এইসব বলতে তোমার মুখে বাজছে না? সেই মেয়েটা শুনতে পেলে কতটা কষ্ট পাবে একবার ভেবে দেখেছো? তিশান আর ওর মা দরজার দিকে তাকাতেই চুপ হয়ে গেল। তিশানের বাবা এগিয়ে এসে তিশানের সামনে দাঁড়িয়ে বলে উঠল, তুমি নিশ্চয় জানো কাল কি পরিস্থিতিতে তোমাদের বিয়ে হয়েছে। তাহলে আজ এত প্রশ্ন কেন করছো তুমি? তিশান যেমনই হোক, ওর বাবার ওপর ও কখনো উচ্চস্বরে কথা বলতে পারে না। তাই নিচু স্বরে বলে উঠল, দেখো বাবা, যেখানে তোমার ভাই আর ভাইয়ের ছেলে তোমার সম্মানের কথা ভাবলো না, সেখানে তাদের সম্মান বাঁচানোর জন্য তুমি নিজের ছেলেকে বলি দিলে? একবারও ভাবলে না তোমার ছেলের পছন্দর কেউ থাকতে পারে? তাও যদি মেয়েটা দেখতে সুন্দর হতো আমি মেনে নিতাম, কিন্তু বাবা, ওই রকম একটা মেয়েকে আমি কেন কোনো ছেলে মেনে নিতে পারবে না? তিশানের বাবা চোখ গরম করে তিশানের দিকে তাকিয়ে বলল, যাকে বিয়ে করেছো তাকে সম্মান দিতে শেখো তিশান। নুসাইবা খুব ভদ্র শান্ত আর ভদ্র পরিবারের মেয়ে। তুমি ওর সাথে সুখে থাকবে। হ্যাঁ, হয়তো ওর গায়ের রং শ্যামবর্ণ বলে তুমি ওকে বারবার কালো বলে আখ্যায়িত করতে পারো না। তিশানের আগে শরীর ফেটে যাচ্ছে, তাই এক প্রকার চেঁচিয়ে বলে উঠল, আমি কিছুতেই ওই মেয়েটাকে মেনে নিতে পারবো না বাবা। আমি অন্য কাউকে ভালোবাসি, তাই ওই মেয়েটাকে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। বলেই তিশান হনহন করে বেরিয়ে গেল রুম থেকে। তিশান বেরিয়ে যেতেই তিশানের মা বলে উঠল, তিশানের বাবা, তুমি কিন্তু আরেকবার ভেবে দেখতে পারতে। ঠিকই তো, ওই মেয়েটাকে কি আমার হীরের টুকরো ছেলের সাথে মানায় নাকি? তো তিশানের বাবা রাগে চাহনি দেখে তিশানের মা চুপ করে রুম ত্যাগ করল। সবাই চলে যেতেই তিশানের বাবা নিজে নিজেই বলে উঠল, আজ তোমরা শুধু মাত্র গায়ের রঙের জন্য যে মেয়েটাকে এত নিন্দা এত অপমান করছো, একদিন তোমরাই বলবে কালোই জগতের আলো। আর সেই দিন বুঝবে আমি এই মেয়েটাকে ঘরের বউ বানিয়ে ভুল কাজ করিনি। সেই দিন খুব শীঘ্রই আসবে নুসাইবা। এতক্ষণ ধরে পাশের রুম থেকে ওদের সবার কথাই শুনছিল আর চোখের জল ফেলছিল। কারোর পায়ের শব্দ শুনে নুসাইবা তাড়াতাড়ি চোখের পানি মুছে নিয়ে খাটের কোনায় গুটিসুটি মেরে বসে পড়ল। তিশান রুমে ঢুকে নুসাইবাকে ওর রুমে দেখে রাগে ফেটে পড়ল। তিশান রাগে নুসাইবার সামনে গিয়ে নুসাইবার হাতটা জোরে চেপে ধরে বলে উঠল, আমার রুমে ঢোকার পারমিশন তোমাকে কে দিয়েছে? এক্ষুনি বেরিয়ে যাও তুমি আমার রুম থেকে, বেরিয়ে যাও বলছি। বলেই নুসাইবাকে কোনো কথা বলতে না দিয়ে তিশান ওর হাত ধরে টানতে টানতে নিয়ে দরজার সামনে গিয়ে ধাক্কা দিয়ে বের করে দিল। নুসাইবা পড়ে যাওয়ার আগেই কেউ ওকে ধরে ফেলল। নুসাইবা অশ্রুসিক্ত চোখে সামনে তাকাতেই একটা 26-27 বয়সী মেয়েকে চোখে পড়ল। মেয়েটাকে নুসাইবাকে ধরে শান্ত চোখে জিজ্ঞেস করল, তুমি ঠিক আছো তো? তোমার কোথাও লাগেনি তো? নুসাইবা প্রতিউত্তরে মাথা নাড়াতে মেয়েটা রাগে চোখে তিশানের দিকে তাকালো। তিশান অসময়ে তৃষাকে চোখের সামনে দেখে একটু অবাক হলো বটে। আপু, তুই এই সময় এইখানে? তৃষার কিছু না বলে সোজা তিশানের সামনে গিয়ে সজোরে তিশানের গালে একটা থাপ্পড় মেরে বসলো। এই প্রথম তৃষা ওর প্রাণের প্রিয় ভাইয়ের গায়ে হাত তুলল। তিশান গালে হাত দিয়ে অবাক চোখে তৃষার দিকে তাকাতেই তৃষা রাগী স্বরে বলে উঠল, একটা মেয়েকে কি করে সম্মান করতে হয় সেটা বোধহয় তুই ভুলে গেছিস। আর নয়তো নিজের সাদা চামড়ার অহংকারে তোর বিবেক বুদ্ধি লোপ পেয়েছে, তাই না তিশান? তিশান তৃষার দিকে অবাক চাহনি নিক্ষেপ করে বলে উঠল, বাইরের একটা মেয়ের জন্য তুই আমার গায়ে হাত তুললি আপু?
যে শাসনটা তোকে আমার মায়ের করার কথা সেই শাসনটা আমি করলাম, কারণ আমার মা তো তোকে শাসন করার বদলে উস্কে দিচ্ছে। তৃষা নিজের মায়ের সম্পর্কে ভালো করে কথা বলো। তৃষার মা সবার চেঁচামেচি শুনে তিশানের রুমের সামনে আসতেই তৃষার কথা শুনে উপরোক্ত কথাটা বলে উঠল। তিশান ওর মাকে দেখে আর কিছু না বলে রেগে বাড়ি থেকে বেরিয়ে গেল। তৃষা মায়ের কথা শুনে শান্ত কণ্ঠে বলে উঠল, দেখো মা, তোমাদের কাছে অনুরোধ, এমন কিছু করো না যাতে বাবার সম্মান ধুলোয় মিশে যায়। বলেই নুসাইবার হাত ধরে তৃষা তিশানের রুমে ভেতরে নিয়ে এসে খাটের ওপর বসিয়ে বলে উঠল, আমার ভাইয়ের হয়ে আমি ক্ষমা চাইছি। আসলে হুট করে বিয়েটা হয়েছে তো, আর তিশানের সাথে তোমার বিয়েটা কি পরিস্থিতিতে হয়েছে সেটা তুমিও জানো, তাই তিশান বিয়েটা মেনে নিতে পারছে না। কয়েকদিন যেতে দাও, সব ঠিক হয়ে যাবে দেখো। নুসাইবা প্রতি উত্তরে একটা মিষ্টি হাসি দিয়ে বলে উঠল, আমি কিছু মনে করিনি আপু, ওনার জায়গায় আমি থাকলেও হয়তো সেম কাজটাই করতাম। তিশান সোজা বাড়ি থেকে বেরিয়ে সাহেরিকার বাসায় চলে আসলো। কয়েকবার বেল বাজাতেই সাহেরিকা দরজা খুলতেই তিশানের অবস্থা দেখে অবাক হয়ে চেয়ে আছে। এলোমেলো চুলগুলো কপালের ওপর ছড়িয়ে আছে, চোখ দুটো লাল হয়ে আছে, বেশি ফর্সা হওয়ায় নাকের ডবা জবা ফুলের মতো লাল হয়ে আছে। হঠাৎ তিশানের এই অবস্থা দেখে সাহেরিকা কিছুটা ঘাবড়ে গেল। সাহেরিকাকে কিছু বলার সুযোগ না দিলে তিশান সোজা রুমের ভেতর ঢুকে সোফার মধ্যে হেলান দিয়ে বসে পড়ল। তিশান সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। সাহেরিকা ওর পাশে বসে ওর মাথায় হাত রাখতেই তিশান চোখ খুলে সাহেরিকার দিকে তাকাতেই সাহেরিকা বলে উঠল, মিস্টার তাহসান আহমেদ, তিশানের এই অবস্থা কেন শুনি? একটা মেয়েকে নিয়ে তিশানের অবস্থা, ও মাই গড, লাইক সিরিয়াসলি? তিশান কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, দেখ সারু, স্টুপিড কথা বন্ধ করে একটা বুদ্ধি দে আমাকে, যে ওই মেয়েটাকে আমি কি করে আমার ঘাট থেকে নামাবো। তুমি আবারও আমার রুমে এসেছো? এই মেয়ে, তুমি কি বেহায়া? এতবার বলার পরও তোমার লজ্জা হচ্ছে না? রাতে বাসায় ফিরেই নুসাইবাকে খাটের ওপর ঘুমানো দেখে তিশান চেঁচিয়ে উপরোক্ত কথাগুলো বলে উঠল। তিশানের চেঁচামেচি শুনে নুসাইবা ভয় পেয়ে লাফিয়ে উঠে বসে পড়ল। কিছুক্ষণ চুপ করে থেকে নুসাইবা তিশানকে কড়া কণ্ঠে জবাব দিল, আপনি যখন বিয়েটা আমাকে করেছেন, তাহলে নিশ্চয় আমি অন্য কারোর ঘরে থাকবো না, আপনার ঘরেই থাকবো। আমি যতদূর জানি আপনাদের ভদ্র ফ্যামিলি, তাহলে আপনি অভদ্রের মতো আচরণ করছেন কেন? নুসাইবার তীক্ষ্ণ জবাব শুনে তিশান রাগে নুসাইবার হাত চেপে ধরে চিৎকার করে বলে উঠল, তোমার এত বড় সাহস হলো কি করে? তুমি আমার সাথে উঁচু স্বরে কথা বলো? নুসাইবা হেঁচকা টানে হাত ছুটিয়ে নিয়ে বলল, যেই দিন ভালোবেসে হাত ধরতে চাইবেন সেই দিন আমি সজ্ঞানে নিজেকে সঁপে দিব। দেখুন মিস্টার তিশান, আমি আপনাকে জোর করে বিয়ে করিনি, আর না আমার বাবা মা আপনার হাতে আমাকে জোর করে তুলে দিছে। আপনার বাবা সজ্ঞানে আমাকে আপনার বউ করেছে, তাহলে আমি কেন আপনার অভদ্রতা মেনে নিব? বলেই নুসাইবা তিশানকে পাশ কাটিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। তিশান হাঁ করে চেয়ে আছে। মেয়েটাকেও সহজ সোজা ভেবেছিল, এখনো ও সব ধারণায় পাল্টে গেল। তিশান আর কিছু না বলে চুপচাপ একটা বালিশ নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ল। নুসাইবা বেরিয়ে তিশানকে সোফায় দেখে আর কিছু না বলে ও গিয়ে খাটে ঘুমিয়ে পড়ল। সকাল সকাল বেল বাজানোর শব্দ শুনে নুসাইবা রান্নাঘর থেকে গিয়ে দরজা খুলতে একটা মেয়েকে দেখতে পেল। অপরিচিত একটা মেয়েকে দরজা খুলতে দেখে সাহেরিকার বুঝতে দেরি হলো না যে এটা তিশানের বউ। সাহেরিকা নুসাইবাকে পাশ কাটিয়ে ভেতরে চলে আসতেই নুসাইবা পেছন থেকে বলে উঠল, আপনি কে? আর কিছু না বলে ভেতরে ঢুকে আসলেন কেন? সাহেরিকা পেছন ঘুরে একটা হাসি দিয়ে বলে উঠল, তিশানকে ডাকো, ওই বলে দিবে আমি কে। সারু, তুই এখানে এত সকালে? ওরা দুজনেই সিঁড়ির দিকে চেয়ে দেখে তিশান দাঁড়িয়ে আছে। সাহেরিকা তিশানকে দেখে তিশানের সামনে গিয়ে তিশানকে জড়িয়ে ধরল। নুসাইবা অবাক দৃষ্টিতে চেয়ে আছে। সাহেরিকা তিশানকে জড়িয়ে ধরে বলে উঠল, তোকে অনেক মিস করছিলাম, তাই সকাল সকাল চলে এলাম। চল না, আজ আমরা একসাথে ব্রেকফাস্ট করি। তিশান নুসাইবার দিকে আর চোখে তাকাচ্ছে। নুসাইবাকে দেখানোর জন্য তিশানও সাহেরিকাকে জড়িয়ে ধরে বলে উঠল, অবশ্যই, ওয়েট, আমি রেডি হয়ে আসছি। বলে সাহেরিকা তিশানের হাত ধরতেই ওরা দুজন ওপরে চলে গেল। নুসাইবাও কিছু না বলে রান্নাঘরে চলে গেল। ওর চোখ দিয়ে পানি পড়ছে। নিজের স্বামীকে কোনো মেয়েই অন্যের সাথে সহ্য করতে পারে না। তিশানের ওপর ঘৃণা হচ্ছে নুসাইবার। রাতে তিশান বাড়ি ফিরতেই দেখে নুসাইবা এখনও জেগে আছে। নুসাইবাকে সোফায় হেলান দিয়ে বসে থাকতে দেখে তিশান কিছু না বলে শার্টটা খুলে সোফায় ছুঁড়ে মারতেই নুসাইবা উঠে তিশানের সামনে এসে দাঁড়িয়ে বলল,
আমার আপনার সাথে কিছু কথা আছে। তিশান ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হাতের ঘড়িটা খুলতে খুলতে বলল। বলে ফেলো নাকামি না করে। নুসাইবাও দেরি না করে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, সকালের মেয়েটা কে ছিল? তা নিশ্চয় আমি তোমাকে বলতে বাধ্য নই। তিশান খামখেয়ালি জবাব দিল, আপনি বলতে বাধ্য, কারণ আইনগত আমি আপনার স্ত্রী। তাই আপনার সব কিছুর ওপর আমার অধিকার আছে। আমি মানি না তোমাকে স্ত্রী হিসেবে। আপনি মানলেন কি না মানলেন, আই ডোন্ট কেয়ার। আপনার মতো একটা অভদ্রলোকের থেকে ভালো কিছু আশা করা যায় না। নুসাইবার কথা শুনে তিশান রাগে নুসাইবার গাল চেপে ধরে বলে উঠল, এই মেয়ে, তুমি আমাকে অভদ্র বলছো কোন সাহসে? নুসাইবা তিশানের হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে তিশান ছেড়ে দিল নুসাইবাকে। আজকে আমার গায়ে হাত তুলেছেন, আমি অভদ্রতার খাতিরে মেনে নিলাম। আর একবার এই সাহস দেখাতে আসবেন না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। যাই হোক, আমি সোজাভাবে কথা বলতে পছন্দ করি। আপনি যখন এই বিয়েটা মানেন না, তাহলে আমিও এই সম্পর্ক রাখতে চাই না। যা বলার সরাসরি বলো। আমি এখান থেকে চলে যাব কিছুদিন পর। এই কয়েকটা দিন আমাকে সহ্য করুন, তারপর আপনার পথের কাঁটা সরে যাবে। বলেই নুসাইবা রুম থেকে বেরিয়ে আসলো। নুসাইবা বেরিয়ে পাশের রুমে এসে দরজা আটকে দিল। তিশান এখনো চুপ করে আছে। নুসাইবা ওকে কি বলল সব ওর মাথার ওপর দিয়ে গেল। তারপর নিজে নিজেই বলল, যাক, আপদটা নিজ ইচ্ছায় বিদায় হবে। নুসাইবা আর তিশানের বিয়ের আর 7 দিন। এই 7 দিন নুসাইবা আর তিশান দুজনেই আলাদা থেকেছে। ওরা দুজনেই দরকার ছাড়া কেউ কারোর সাথে কথা অবধি বলে না। তিশানের অফিসে একটা বড় অনুষ্ঠানে যাওয়ার জন্য নুসাইবা রেডি হচ্ছে। বাধ্যতামূলক তিশানকে নুসাইবাকে নিয়ে যেতে হবে। তিশান নুসাইবার দেরি দেখে নুসাইবার রুমে আসতে দেখে নুসাইবার শাড়ি কুচি ঠিক করতে হিমশিম খাচ্ছে। দরজা খোলার আওয়াজ পেতেই নুসাইবার সামনে তাকিয়ে দেখে তিশান দাঁড়িয়ে আছে। তিশানকে দেখে নুসাইবার শাড়ির আঁচল টেনে নিজেকে ঢাকতে ব্যস্ত হয়ে পড়ল। আজ তিশান হাঁ করে নুসাইবার দিকে চেয়ে আছে। বিয়ের পরেই ফার্স্ট তিশান নুসাইবাকে ভালো করে খেয়াল করলো। শ্যামবর্ণ গায়ের রং, ঠোঁটে হালকা লিপস্টিক, কাজল টানা চোখ, খোলা চুলগুলো বাতাসে উড়ছে। দেখতে অনেকটা মায়াবী লাগছে নুসাইবাকে। শ্যামবর্ণ গায়ের রঙে যে কাউকে এতটা সুন্দর আর মায়াবতী লাগে, সেটা তিশান আজ নুসাইবাকে না দেখলে জানতেই পারত না। তিশানকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে নুসাইবার অনেকটা অস্বস্তি হচ্ছে। তিশান কিছু ভেবে দরজার দিকে পা বাড়িয়ে ও থেমে গেল। তারপর নুসাইবার সামনে গিয়ে হাঁটু ভেঙে বসে নুসাইবার শাড়ির কুচিগুলো ঠিক করে দিতে লাগলো। তিশানের কাণ্ডে নুসাইবা হাঁ করে চেয়ে আছে। নুসাইবাকে সামনে দেখলেই যে ছেলেটা রেগে যায়, সে ছেলেটা নিজে ওর সামনে হাঁটু ভেঙে বসে ওর কুচি ঠিক করে দিচ্ছে। নিজের চোখকেই যেন অবিশ্বাস করতেই পারছে না নুসাইবা। তিশান নুসাইবার শাড়িটা ঠিক করে দিয়ে দাঁড়িয়ে একবার নুসাইবার পা থেকে মাথা অবধি দেখে শান্ত কণ্ঠে বলল, এখন পারফেক্ট লাগছে। তিশান আর কিছু বলতে গিয়েও হুট করে থেমে গেল। তারপর ফট করে উল্টো দিকে ঘুরে হাঁটা শুরু করলো। নুসাইবাও আর কিছু না বলে ওর পেছনে পেছনে হাঁটা শুরু করলো। অনুষ্ঠানের প্রথম থেকে কয়েকটা ছেলে নুসাইবার দিকে বাজে নজরে দেখছিল। নুসাইবা সেটা খেয়াল না করলেও তিশান ঠিকই খেয়াল করেছে। তাও কিছু না বলে চুপ করে আছে শুধুমাত্র নিজের ইগোর জন্য। নুসাইবাকে এক জায়গায় দাঁড় করিয়ে রেখে তিশান বলে উঠল, তোমার মতো থার্ড ক্লাস একটা মেয়েকে সাথে করে নিয়ে ঘুরে নিজের সম্মান নষ্ট করতে চায় না, তাই এখানেই দাঁড়িয়ে থাকো, আমার পেছন পেছন ঘুরবে না। তিশানের কথা শুনে ওদের পাশে থাকা কয়েকটা মেয়ে হাঁ করে হেসে দিল। নুসাইবা লজ্জায় নিচে তাকিয়ে আছে, ওর চোখে পানি টলমল করছে। পাশ থেকে একটা মেয়ে তিশানের সামনে এসে একটু উঁচু স্বরে বলে উঠল, হেই হ্যান্ডসাম, তোমাকে আমার সাথে ভালো মানাবে, লেটস ডান্স। বলেই তিশানের দিকে হাত বাড়িয়ে দিল। তিশানও হাত বাড়িয়ে দিয়ে বলে উঠল, শিওর। তিশান জানতো ও এখান থেকে চলে গেলে ওই ছেলেগুলো নুসাইবাকে বিরক্ত করবে। তাও তিশান নুসাইবাকে একা রেখে ওই মেয়েটার সাথে গিয়ে ডান্স করতে লাগলো। নুসাইবা এক কোণায় চুপচাপ দাঁড়িয়েছিল। হঠাৎ পেছন থেকে কেউ নুসাইবার মুখ চেপে ধরতে নুসাইবা ভয়ে আটকে উঠল। নুসাইবা হাত দিয়ে ওর মুখটা ছাড়ানোর চেষ্টা করছে। পেছন ঘুরে দেখতেও পারছে না এটা কে। চাতক পাখির মতো চারিদিকে চেয়ে তিশানের খোঁজ করছে, কিন্তু তিশান কোথাও নেই। এখানেই তো ডান্স করছিল, হঠাৎ করে কোথায় ভ্যানিশ হয়ে গেল তিশান। নুসাইবার ভয়ে চোখ দিয়ে গড়িয়ে পানি পড়ছে। পেছনের লোকটা নুসাইবাকে টেনে পেছনে নিয়ে যেতে লাগলো। নুসাইবা এখনো লোকটার মুখ দেখার আপ্রাণ চেষ্টা করছে। নুসাইবাকে অফিসের পেছনে টেনে নিয়ে এসে লোকটা নুসাইবার মুখ ছেড়ে দিতে নুসাইবার সামনে এসে দাঁড়ালো। নুসাইবার লোকটা মুখ দেখে অনেকটা অবাক চোখে চেয়ে আছে।
নুসাইবা ভয়ার্ত কণ্ঠে বলে উঠল, আপনি আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? আর এভাবে মুখ চেপে ধরার মানে কি তিশান? তিশান নুসাইবার ভয়ার্ত মুখ দেখে একটু মুচকি হেসে হাত দিয়ে অন্যদিকে ইশারা করতেই নুসাইবাও তিশানের হাত বরাবর তাকাতেই ওর চোখ বেরিয়ে আসার উপক্রম। কারণ অনুষ্ঠানে যেই ছেলেগুলো ড্রিঙ্কস করে উল্টাপাল্টা বিহেভিয়ার করতে দেখেছিল, সেই ছেলেগুলো এক একজন রক্তাক্ত হয়ে পড়ে আছে। নুসাইবা এবার ভয়ার্ত চোখে তিশানের দিকে আরেকবার ছেলেগুলোর দিকে তাকাচ্ছে। নুসাইবা ছোট থেকে রক্ত সহ্য করতে পারে না। রক্তে ওর ফোবিয়া আছে, তাই এখনও এত রক্ত দেখে নুসাইবা চারদিক ঘুরতে লাগলো। এতক্ষণ মুখ চেপে রাখার সাথে এত রক্ত দেখে নুসাইবা মুহূর্তেই মাটিতে ঢুলে পড়ল। নুসাইবাকে হঠাৎ এভাবে সেন্সলেস হয়ে যেতে দেখে তিশান ভয় পেয়ে দৌড়ে গিয়ে নুসাইবাকে জড়িয়ে ধরল। কয়েকবার ডাকার পরও ও নুসাইবার কোনো সারা শব্দ না পেয়ে তিশান কিছুটা বিচলিত হয়ে পড়ল। এখানে সামনেই সাহেরিকার বাড়ি ছিল। তিশান আর কিছু না ভেবে নুসাইবাকে কোলে তুলে নিল। দরজার কলিং বেল বাজতে সাহেরিকা দরজা খুলতে তিশানের কোলে নুসাইবাকে দেখে অবাকের সাথে মুহূর্তেই রাগী চাহনি নিক্ষেপ করল তিশানের দিকে। তিশান সেদিকে চোখ না দিয়ে সোজা ভেতরে ঢুকে নুসাইবাকে সোফায় শুইয়ে দিল। সাহেরিকার উদ্দেশ্যে বলে উঠল, শারু প্লিজ একটু পানি নিয়ে আয়, কুইক। সাহেরিকা কিছু না বলে রাগে ফোঁস করতে করতে গিয়ে পানি এনে তিশানের হাতে দিল। তিশান নুসাইবার মুখে কয়েকবার পানি ছিটে দিলেও নুসাইবার কোনো সাড়া পাওয়া গেল না। অনেকক্ষণ যাবৎ নুসাইবা অজ্ঞান হয়ে পড়ে আছে। ওর সামনে হাঁটু মুড়ে বসে আছে তিশান। ওর মাথায় হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আজ এত বছর পর নিজের অতীতটা নিজের চোখের সামনে দেখতে পাচ্ছে তিশান। তিশানের পাশে বিরক্ত ভরা মুখে চেয়ে আসে সাহেরিকা। সাহেরিকা অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে থেকে বিরক্ত নিয়ে বলে উঠল, তুই কতক্ষণ আর এই মেয়েটার ড্রামা দেখবি? তুই বুঝতে পারছিস না এই মেয়েটা ড্রামা করছে? তিশান চুপ করে সাহেরিকার কথা শুনে এক দৃষ্টিতে চেয়ে আসে নুসাইবার চেয়ে থেকে সাহেরিকার উদ্দেশ্যে বলল, তোর এই ননসেন্স কথাবার্তা অফ কর প্লিজ। বলে তিশান ফোনটা বের করার জন্য নুসাইবার হাত থেকে হাতটা সরাতেই নুসাইবা গান ফিরতে লাগলো। নুসাইবা আস্তে আস্তে চোখটা খুলতেই অচেনা একটা রুমে নিজেকে আবিষ্কার করলো। সামনে তাকাতেই তিশান আর সাহেরিকাকে চোখে পড়তেই নুসাইবা হুট করে উঠে বসে পড়ল। নুসাইবা বসে পড়তে চারিদিক ঘুরতে লাগলো। নুসাইবা মাথা চেপে ধরে তিশানের উদ্দেশ্যে বলে উঠল, আমি এখানে কি করে এলাম? তিশান বিচলিত কণ্ঠে জবাব দিল, তুমি ঠিক আছো? তোমার কি হয়েছিল হঠাৎ করে? নুসাইবা কিছু বলার আগেই সাহেরিকা পাশ থেকে জবাব দিল, আরে তিশান, তুই বুঝতে পারছিস না? সিম্প্যাথি পাওয়ার জন্য ওর নাটক করছিল। সাহেরিকার কথা শুনে নুসাইবা কড়া কণ্ঠে বলল, এনার মতো লোকের কাছ থেকে সিম্প্যাথি পাওয়ার কোনো ইচ্ছা বা রুচি আমার নেই। অন্যের স্বামীর কোলে ঢুলে পড়ার স্বভাব আমার নেই। আমার রুচি আপনার মতো অতটাও খারাপ না। বলেই নুসাইবা উঠে দাঁড়াতে আবার পড়ে যেতে নিলে তিশান ধরে ফেলল তিশানের হাতটা নুসাইবা সরিয়ে দিয়ে বলে উঠল, আমাকে দয়া করে একটু বাসায় যাওয়ার ব্যবস্থা করে দিবেন? বলেই নুসাইবা হাঁটা শুরু করলো। তিশানও আর কিছু না বলে নুসাইবার পেছনে পা বাড়াতে সাহেরিকা তিশানের হাত টেনে ধরে বলে উঠল, তুই কোথায় যাচ্ছিস? তুই কোথাও যাবি না এখন, আমার তোর সাথে কথা আছে। তিশান সাহেরিকার থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, তোর যা কথা আছে পরে হবে। বলেই নুসাইবাকে নিয়ে চলে আসলো। ওরা চলে যেতেই সাহেরিকা রাগে ক্ষোভে হাতের সামনে থাকা কাচের গ্লাসটা মেঝেতে ছুঁড়ে মারল। তারপর এক টুকরো কাঁচ নিয়ে নিজেই নিজের হাত আঘাত করতে করতে বলে উঠল, আমি তোমাকে কিছুতেই তিশানের হতে দিব না, কিছুতেই না। সাহেরিকার হাত থেকে রক্তগুলো টপ টপ করে নিচে পড়ছে। এই মুহূর্তে সাহেরিকা সাইকো রূপ ধারণ করেছে। নুসাইবা বাড়ি ফিরে নিজের রুমে গিয়ে দরজা আটকে দিয়ে মাথা চেপে ধরে বিছানায় ধপ করে বসে পড়ল। ওর চোখে এখনও ওই ছেলেগুলোর রক্তাক্ত চেহারাগুলো ভাসছে। ওই ছেলেগুলো এই অবস্থা কি করে হলো? আর তিশানই বা কেন আমাকে ওইভাবে ওইখানে নিয়ে গেল? নুসাইবার শরীরটা বড্ড ক্লান্ত লাগায় নুসাইবা চেঞ্জ না করেই শুয়ে পড়ল। তিশান নিজের রুমের আয়নার সামনে দাঁড়িয়ে আছে আর ওর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। অতীত মানুষকে না দেয় ভালো থাকতে, না দেয় ভুলে থাকতে। অতীত বরাবরই বিষাক্ত। ঠিক তেমনি তিশানের অতীতটাও তিশানকে ভালো থাকতে দেয়নি এতদিন। আর যখন এত বছর পর নিজের অতীতের সাথে নিজের অজান্তে জড়িয়ে পড়ল, তখন প্রবল ঝড়ে তিশানের ভেতরটা উথাল পাথাল করছে। ছোটবেলার অতীতটা এভাবে তিশানের কাছে ফিরে আসবে তিশান নিজেও কল্পনা করেনি। শুধুমাত্র নিজের অতীতের জন্য নুসাইবার গায়ের রং নিয়ে তিশানের এতটা আপত্তি ছিল।
ভালোবাসার মধ্যে অদ্ভুত এক অনুভূতি মিশ্রিত থাকে। যাকে মন থেকে ভালোবাসা যায় তাকে কষ্ট পেলেও ছাড়া যায় না, আবার মন ভেঙে দিলে তাকে ঘৃণা করা যায় না। ঠিক তেমনি আমিও তোমাকে ঘৃণা করতে পারিনি কখনো। তুমি আমার ভেতরের আমিটাকে কষ্ট দিয়েছো, ভেতর থেকে ভেঙে দিয়েছিলে আমাকে। কিন্তু দেখো, ভাগ্যের নির্মম পরিহাসে অবশেষে তুমি এলে কাছে। ভাগ্য বোধহয় আমাদের বিচ্ছেদ চায়নি, তাই তো এত বছর পর ঠিক আমাদের এক করে দিল। কথাগুলো বলতে বলতে তিশানুর শার্টটা খুলতেই বুকের মাঝে শ্যামকন্যা লেখাটার দিকে ওর চোখ গেল। তিশান নিজের হাতটা লেখাটার ওপর ছুঁয়ে দিয়ে একটু মুচকি হেসে বলে উঠল, শ্যামকন্যা, তুমি আমার ছিলে, আসো আর থাকবে। একবার যখন তোমাকে পেয়ে গেছি, এ জীবনে আর ছাড়ছি না। বলে একটু রহস্যময় হাসি দিয়ে ফ্রেশ হতে চলে গেল। সকাল সকাল তিশানকে নিজের বাড়িতে দেখে নুসাইবার বাবা রায়হান মির্জা খানিকটা অবাক হয়ে জিজ্ঞেস করলো, তিশান, তুমি এত সকালে এখানে? সব কিছু ঠিক আছে তো? তিশান উঠে দাঁড়িয়ে নুসাইবার বাবার সামনে এগিয়ে গিয়ে পকেট থেকে একটা ছবি বের করে নুসাইবার বাবার দিকে ধরতেই নুসাইবার বাবা অবাকের শেষ সীমানায় চলে গেল। তিশান ছবিটা ধরে জিজ্ঞেস করে উঠল, চিনতে পারছেন? অসুবিধা হচ্ছে না তো চিনতে? আমি কি আপনাকে একটু সাহায্য করব? নুসাইবার বাবা ভয়ার্ত কণ্ঠে জবাব দিল, তুমি কে? আর এই ছবিটা তুমি কোথায় পেলে? কে তুমি? তিশান একটা রহস্যমাখা হাসি দিয়ে বলে উঠল, বাবা হওয়ার অভিনয় আর কতদিন করবেন? মেয়েটার থেকে সব কেড়ে নিয়ে আজ আপনি ওর সামনেই ওর ভালো বাবা হওয়ার নাটক করে যাচ্ছেন। তিশানের কথা শুনে নুসাইবার বাবা বারবার কপালে জমে থাকা ঘাম ঝাড়ছে। তিশান আর কিছু না বলে সোজা নুসাইবার বাবার কলার চেপে ধরে চেঁচিয়ে বলে উঠল, কেন করলেন আপনি এইসব? একটা 7-8 বছরের মেয়ের জীবন থেকে আপনি ওর বাবা মাকে কেড়ে নিয়েছেন। আমার থেকে কেড়ে নিয়েছেন আমার ভালোবাসা। কেন করেছিলেন এইসব আপনি? আজকে আপনাকে সমস্ত প্রশ্নের উত্তর দিতেই হবে, মিস্টার রায়হান মির্জা। নুসাইবার বাবা তিশানের রাগ দেখে ভয়ে বারবার ঢোক গিলছে। তারপর ভয়ার্ত কণ্ঠে বলে উঠল, তুমি এসব কি বলছো? আমি কিছু করিনি। আমি নুসাইবার নিজের বাবা। নুসাইবার বাবাকে পুরোটা কথা শেষ করতে না দিয়ে তিশান জোরে চিৎকার করে বলে উঠল, স্টপ, আই সে স্টপ। আর কত মিথ্যা বলবেন আপনি? আমার কাছে সব প্রমাণ আছে মিস্টার রায়হান মির্জা। আমি চাইলে এক্ষুনি এই প্রমাণগুলো পুলিশের হাতে জমা দিতে পারি। কী প্রমাণ আছে তোমার কাছে? নুসাইবার বাবা প্রশ্ন করতে তিশান ল্যাপটপটা বের করে একটা ভিডিও প্লে করতেই রায়হান মির্জার চোখ দুটো বেরিয়ে আসার উপক্রম। বারবার ঢুক গিলতে লাগলো। ভিডিওটা শেষ হতে তিশান ঘুরে নুসাইবার বাবার সামনে এসে একটা রহস্যময় হাসি দিয়ে বলে উঠল, ভাবছেন তো এত বছর পর আমি এইসব প্রমাণ কোথা থেকে পেলাম? একটা কথা আছে না, চোর চুরি করলে একটা না একটা প্রমাণ রেখে যাবে। ঠিক তেমনি আপনিও এই ভিডিওগুলো রেখে অনেক বড় ভুল করেছেন। নুসাইবার বাবা ভয়ে কথাও বলতে পারছে না। তিশান ল্যাপটপটা বন্ধ করে নুসাইবার বাবার সামনে এসে একটা রহস্যময় হাসি দিয়ে বলে উঠল, এখনও অনেক খেলা বাকি রায়হান মির্জা। যে খেলা আপনি অনেক বছর আগে শুরু করেছিলেন সেটা শেষ করব আমি। খুব শীঘ্রই আমাদের দেখা হবে। হয়তো সেই দিন আপনার শেষ দিনও হতে পারে। মাইন্ড ইট। বলে তিশান বেরিয়ে গেল। তিশান বেরিয়ে যেতেই রায়হান মির্জা চোখের থেকে চশমাটা খুলে একটা রহস্যময় হাসি দিয়ে বলল, যে খেলা আমি শুরু করেছিলাম সেই খেলা আমি শেষ করব। আর তিশান, এত বছর পর তুমি আমার আসল রূপটা বের করে এনে কত বড় ভুল করলে সেটা তুমি নিজেও জানো না। বলে রায়হান মির্জা হা হা করে হাসতে লাগলো। বাড়ি ফিরেই তিশান সোজা নুসাইবার রুমে চলে গেল। হঠাৎ তিশানকে নুসাইবার রুমে দেখে নুসাইবা খানিকটা অবাক হয়ে তাকিয়ে আছে। তিশান নুসাইবার রুমে ঢুকে নুসাইবার সামনে গিয়ে নুসাইবাকে আচমকা জড়িয়ে ধরল। নুসাইবা তিশানের এহেতুক কাণ্ডে আকাশ থেকে পড়ল। কি বলবে বুঝতে পারছে না। তিশান নুসাইবাকে জড়িয়ে ধরে বলে উঠল, আমাকে ক্ষমা করে দাও শ্যামকন্যা, প্লিজ ক্ষমা করে দাও। তুমি আমার এত কাছে ছিলে আর আমি তোমাকে চিনতে পারিনি। এত বছর কত বোকা আমি। এই যে দেখো, আজ তোমার তিশানদা তোমার সামনে। নুসাইবা তিশানের কথা কিছু বুঝতে পারছে না। কি বলছে তিশান এসব? কেনই বা বলছে? কে শ্যামকন্যা? কে তিশানদা? আর কেনই বা তিশান এসব নাম ডাকছে? এসব কিছু ভাবতেই নুসাইবা জোর করে তিশানের থেকে নিজেকে ছাড়িয়ে নিল। নুসাইবা নিজেকে ছাড়িয়ে নিয়ে কড়া কণ্ঠে জিজ্ঞেস করে উঠল, কি বলছেন আপনি? মাথা ঠিক আছে আপনার? পাগল হয়ে গেছেন? এসব কি বলছেন? কে শ্যামকন্যা? আর কে আপনি? বা আমাকে কেন বলছেন? এত বছর পর আমাকে চিনতে পেরেছো? কে আমি?
নুসাইবার এমন প্রশ্ন তিশান অবাক চোখে নুসাইবার দিকে তাকিয়ে আছে। তিশান কিছুক্ষণ চুপ থেকে নুসাইবার 2 গালে হাত রেখে অসহায় কণ্ঠে বলে উঠল, তোমার তিশানদার কথা তুমি ভুলে গেছো শ্যামকন্যা? দেখো, আমাদের শৈশবের স্মৃতি তোমার কিছু মনে পড়ছে না? শৈশবের স্মৃতি কথাটা মনে উঠতেই নুসাইবার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। নুসাইবাকে কান্না করতে দেখে তিশান থতমত খেয়ে গেল। তিশান নুসাইবার চোখের পানি মুছে দিতে দিতে উত্তেজিত কণ্ঠে বলে উঠল, কি হয়েছে শ্যামকন্যা? কাঁদছো কেন? আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তাই না? আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তাও কেঁদো না, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমাকে যা খুশি শাস্তি দাও, তাও কেঁদো না প্লিজ। তিশানকে এমনভাবে উত্তেজিত হতে দেখে নুসাইবা ছলো চোখে তিশানের দিকে তাকিয়ে আছে। নুসাইবা তিশানের থেকে খানিকটা দূরে গিয়ে চোখের পানি মুছে নিয়ে বলল, আপনার এহেতুক আচরণের কারণ আমি বুঝতে পারছি না তিশান। হঠাৎ করে আমার প্রতি একটু বেশি কেয়ার দেখাচ্ছেন, এইসব কি? তিশান অসহায় চোখে তাকিয়ে আছে নুসাইবার দিকে। সত্যি কি নুসাইবা চিনতে পারছে না তিশানকে? তুমি সত্যিই কি আমাকে চিনতে পারছো না নুসা? নুসাইবা নামটা বলতে গিয়েও তিশান থেমে গেল। হঠাৎ করেই মনে পড়ল ওর নাম তো নুসাইবা ছিল না। তিশান মনে মনেই ভাবতে লাগলো, আমার শ্যামকন্যার নাম তো নুসাইবা ছিল না। তাহলে কি আমি কোনো ভুল করছি? আমি কি কিছু এলোমেলো করে ফেলেছি? এই মেয়েটা কি আমার শ্যামকন্যা না? ভাবতে ভাবতে তিশান এক পায়ে এক পা করে পিছিয়ে যেতে যেতে বাইরে বের হয়ে গেল। তিশান চলে যেতেই নুসাইবা ধপ করে খাটের ওপর বসে পড়ল। এসব কি হচ্ছে? নুসাইবা কিছু বুঝতেই পারছে না। পরের দিন একটা ভাঙ্গা বিল্ডিংয়ের এক কোণায় রুমে হাত পা বাঁধা অবস্থায় একটা 24-25 বছরের ছেলে পড়ে আছে। তিশান ভেতরে ঢুকেই এক জগ পানি ছেলেটার মুখে মারতেই ছেলেটার হুঁশ ফিরে আসলো। হুঁশ ফিরেই নিজেকে এমন অবস্থায় দেখে ছেলেটা চেঁচামেচি করতে লাগলো। ছেলেটার চেঁচামেচি শুনে তিশান একটা ছুরি বের করে ছেলেটার গলার সামনে ধরতেই ছেলেটা ভয়ে চুপ করে গেল। আমি যা যা প্রশ্ন করব সব প্রশ্নের উত্তর আমার চাই। যদি একটাও আউট শব্দ বের হয়েছে তাহলে তোর ঘাড় থেকে মাথাটা আলাদা করে দিতে আমার 1 মিনিট সময় লাগবে না। ছেলেটা তিশানের হুমকি বার্তা শুনে ভয়ে ভয়ে মাথা নাড়াতেই তিশান প্রশ্ন করে বসল, রায়হান মির্জাকে? নুসাইবার সাথে রায়হান মির্জার কী সম্পর্ক? রায়হান মির্জা হোসে রাশেদ মির্জার বড় ভাই, সম্পর্কে নুসাইবার চাচা হয়। রাশেদ মির্জার নাম শুনে তিশান আকাশ থেকে পড়ল। তাহলে তিশান যেসব প্রমাণ পেয়েছে সেগুলো সত্যি? তার মানে নুসাইবাই তিশানের শ্যামকন্যা। তিশান দেরি না করে আবার প্রশ্ন সুরে মারল, নিশিতার? কিন্তু ওর নাম তো নিশিতা ছিল। নুসাইবা বলে ওর কোনো নাম ছিল না। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, নুসাইবা ওর আসল নাম না। তাহলে ঠিক করে বলবি নাকি? বলেই তিশান ছুরিটা ছেলেটার গলায় আবারও ধরতে ছেলেটা ভয়ার্ত কণ্ঠে বলল, বলছি। এটা নামান প্লিজ, আমার ভয় করছে। আমি সব বলবো আপনাকে। এর মধ্যে অনেক বড় খেলা চলছে। অনেক বড়, যেটা আপনি ভাবতেও পারবেন না। কী খেলা চলছে? আমার সবটা জানা খুবই প্রয়োজন। প্লিজ সবটা খুলে বলো আমাকে। রায়হান আর রাশেদ মির্জা হলো 2 ভাই। রায়হান মির্জা বিভিন্ন খারাপ ব্যবসা আর কাজকর্মের সাথে যুক্ত ছিলেন। এই সব কিছু রাশেদ মির্জা জেনে যাওয়ায় রায়হান মির্জা নির্মমভাবে খুন করে রাশেদ মির্জা আর ওনার স্ত্রীকে। নিশিতা ম্যাম তখন 7-8 বছরে ছিলেন। রায়হান মির্জা নিশিতা ম্যামকেও খুন করার চেষ্টা করেছিলেন, কিন্তু নিশিতা ম্যাম আহত হয়ে যখন হসপিটালে ভর্তি হলো তখন জানা গেল মাথায় আঘাতের ফলে নিশিতা ম্যাম কোমায় চলে গেছে। রাশেদ মির্জার যত সম্পত্তি ছিল তা সব নিশিতা ম্যামের নামে থাকায় রাশেদ মির্জা নিশিতা ম্যামের চিকিৎসার জন্য বিদেশে নিয়ে গেল। সেখানে দীর্ঘ 1 বছর পর কোমা থেকে ফিরে আসলো। ডাক্তার জানান নিশিতা ম্যামের শৈশবের সমস্ত স্মৃতি মুছে গেছে। এই সুযোগটায় রায়হান মির্জা কাজে লাগে নিশিতা ম্যামের কাছে নিজেকে তার বাবা বলে পরিচয় দিয়ে দিলেন। ব্যাস, সেখান থেকে রায়হান মির্জা হয়ে গেল নিশিতা ম্যামের বাবা, আর নিশিতা ম্যাম হয়ে গেল নুসাইবা। এসব কথার মাঝে নিশিতার মাথায় শুধু একটাই কথা ঘুরছে, নিশিতার সমস্ত শৈশবের স্মৃতি মুছে গেছে। তিশান জোরে চিৎকার করে বলতে লাগলো, না, কিছুতেই না। আমার শ্যামকন্যা কিছুতেই আমাকে ভুলে যেতে পারে না, কিছুতেই না। তোমার সাথে হওয়া প্রত্যেকটা অন্যায়ের শোধ তুলব আমি শ্যামকন্যা। ওই রায়হান মির্জাকে আমি নিজ হাতে খুন করব। নুসাইবার পাশে বসে নুসাইবার হাত আঁকড়ে ধরে নিজেই কথাগুলো বলে উঠল তিশান। নুসাইবা গভীর ঘুমে বিভোর থাকায় এসব কিছু টের পাচ্ছে না। তিশান নুসাইবার হাতের উল্টো পিঠে নিজের ঠোঁট ছুঁয়ে বলে উঠল, তোমাকে আমি আর কোনোদিন এক ফোঁটাও কষ্ট পেতে দিব না। কেন চলে গিয়েছিলে তুমি ওই দিন? যদি ওই দিন চলে না যেতে তাহলে আজ আমাদের জীবনটা অন্যরকম থাকতো।
তিশানের চোখ থেকে অনবরত পানি পড়ছে। সকালে নুসাইবা রান্নাঘরে কাজ করছিল। দরজায় কলিং বেল বাজার শব্দে নুসাইবা খানিকটা অবাক হলো। রান্নাঘর থেকে ড্রয়িং রুমে গিয়ে ঘড়ির দিকে তাকাতেই নিজে নিজেই বলে উঠল, এত সকালে কে আসবে? সবাই তো ঘুমাচ্ছে এখন। মনের মধ্যে দ্বিধা রেখে দরজা খুলতেই কেউ ওর মাথায় সজোরে বাড়ি মারতেই নুসাইবার চারিদিক ঘুরতে লাগলো। মিনিটেই চোখ ঝাপসা হয়ে আসলো। নুসাইবার চোখ দুটো বন্ধ হয়ে আসার আগ অবধিও চেয়েছিল দরজার সামনে থাকা অচেনা ব্যক্তিটির দিকে। নুসাইবা হাত দিয়ে জোরে দরজা ধাক্কা দিয়েই মাটিতে পড়ে গেল। হঠাৎ নিচ থেকে জোরে শব্দ আসতে তিশান দৌড়ে নিচে নেমে আসলো। সদর দরজা খোলা দেখে খানিকটা অবাক হলো। নুসাইবার কথা মনে উঠতে রান্নাঘরে দৌড়ে যেতেই রান্নাঘরে কোথাও নুসাইবাকে চোখে পড়ল না। তিশান নুসাইবাকে ডাকতে ডাকতে দরজার সামনে আসতেই নুসাইবার হাতে থাকা কাচের ভাঙা চুড়ি পড়ে থাকতে দেখিল আচমকা অচেনা ভয়ে তিশানের বুকের ভেতরটা মুচড়ে উঠল। তিশান পাগলের মতো দৌড়ে বাড়ির বাইরে আসতেই কাউকে দেখতে পেল না। গেটের সামনে যেতেই দারোয়ানকে অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে তিশানের ভয়টা আরও দ্বিগুণ বেড়ে গেল। তিশানের হাত পা অবশ হয়ে আসছে ভয়ে। দারোয়ানকে তুলে পানি ছিটে দিতেই জ্ঞান ফিরে আসলো। দারোয়ান তিশানকে দেখে ভয়ার্ত কণ্ঠে বলে উঠল, তিশান বাবা, ওরা আমার নুসা। তিশান উত্তেজিত কণ্ঠে চেঁচিয়ে বলল, সুমন কাকু বলো কি হয়েছে? তোমার এই অবস্থা কি করে হলো? নুসাইবা কোথায়? বলো প্লিজ, তাড়াতাড়ি বলো, চুপ করে থেকো না। আমি সবেমাত্র এসে দেখি কয়েকটা লোক নুসাইবা মামুনিকে গাড়িতে ওঠাচ্ছে। নুসাইবা মামুনি অচেতন অবস্থায় ছিল। আমি গিয়ে বাধা দিতে ওদের মধ্যে একজন আমার মুখে রুমাল জাতীয় কিছু একটা চেপে ধরল। তারপর আর আমার কিছু মনে নেই বাবা। দারোয়ানের কথা শুনে তিশানের আর বুঝতে বাকি রইল না কাজটা কে করেছে। তিশান আর দেরি না করে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। বাবা, বাবা তুমি এসেছো বাবা? প্লিজ আমাকে নিয়ে চলো এখান থেকে। আমার মাথায় খুব যন্ত্রণা করছে বাবা। তুমি তো জানো আমি এইসব একদম সহ্য করতে পারি না। প্লিজ নিয়ে চলো, আমার এখানে দম বন্ধ হয়ে আসছে বাবা। রায়হান মির্জাকে চোখের সামনে দেখে নুসাইবা এক নাগাড়ে কান্না করতে করতে কথাগুলো বলে উঠল। নুসাইবার কথা শুনে রায়হান মির্জা হাহা করে হেসে উঠল। রায়হান মির্জাকে হঠাৎ এভাবে হাসতে দেখে নুসাইবা অবাক চোখে তাকিয়ে আসে। তারপর কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি হলো বাবা? তুমি এভাবে হাসছো কেন? প্লিজ বাবা আমাকে এখান থেকে নিয়ে চলো। রায়হান মির্জা হাসতে হাসতে বলল, যদি তোমাকে নিয়ে যাওয়ার এই হতো তাহলে কি এত খাটুনি খেটে তোমাকে এখানে নিয়ে আসতাম মামুনি? রায়হান মির্জার কথা শুনে নুসাইবা যেন আকাশ থেকে পড়ল। ওর মাথা মুহূর্তে ভনভন করে ঘুরতে লাগলো। নুসাইবা যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। নুসাইবার মাথায় যন্ত্রণায় চোখ খোলা রাখতে কষ্ট হচ্ছে। নুসাইবা দু হাত দিয়ে মাথা চেপে ধরে বলল, তুমি এসব কি বলছো বাবা? আমি জানি বাবা তুমি আমার সাথে মজা করছো, যেন আমি ভয় না পাই তাই আমার সাথে মজা করছো, তাই না বাবা? প্লিজ বাবা এখন মজা করো না। আমার অনেক কষ্ট হচ্ছে বাবা, আমার মাথা ছিঁড়ে যাচ্ছে, প্লিজ নিয়ে যাও আমাকে। বলেই নুসাইবা কাঁদতে লাগলো। রায়হান মির্জা নুসাইবার কান্না দেখে নুসাইবার সামনে হাঁটু ভেঙে বসে অসহায় কণ্ঠে বলে উঠল, তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না মামুনি? নুসাইবা ছলো ছলো চোখে রায়হান মির্জার দিকে তাকিয়ে মাথা নাড়ালো, যার অর্থ হ্যাঁ বাবা, আমার অনেক কষ্ট হচ্ছে। নুসাইবা মাথা নাড়াতেই নুসাইবার বাবা খপ করে নুসাইবার চুলের মুঠি ধরতেই নুসাইবা ব্যথায় আহ করে উঠল। চুলের মুঠিটা শক্ত করে ধরে রায়হান মির্জা বলতে লাগলো, শুধুমাত্র তোর জন্য আজ আমি সর্বস্ব হারাতে বসেছি। এত বছর ধরে আমার বিছে আসা জাল আজ শুধুমাত্র ওই তিশান ভেঙে দিবে। তা কি করে হতে দেই বল? রায়হান মির্জা এমনভাবে চুলের মুঠি ধরে রাখায় নুসাইবা ব্যথায় বারবার কুঁকিয়ে উঠছে। নুসাইবা অনেক কষ্টে দাঁতে দাঁত চেপে বলে উঠল, আহ বাবা আমার লাগছে, প্লিজ ছেড়ে দাও। আমি তোমার একটা কথাও বুঝতে পারছি না বাবা। নুসাইবা কথাটা বলতেই রায়হান মির্জা আরও জোরে চুলের মুঠি ধরতেই নুসাইবার দম বন্ধ হয়ে আসতে লাগলো। ওর মনে হচ্ছে ওর মাথাটা এক্ষুনি ছিঁড়ে যাবে। রায়হান মির্জা জোরে চেঁচিয়ে বলে উঠল, কে তোর বাবা? আমি তোর বাবা নই, বাবা নই আমি তোর। বলেই নুসাইবাকে চুলের মুঠি ধরেই ছিটকে ফেলে দিতেই নুসাইবা ঘুরে দেয়ালের সাথে বাড়ি লাগতেই ওর কপাল ফেটে রক্ত গড়িয়ে পড়তে লাগলো। নুসাইবার চারদিক চরকির মতো ঘুরছে, সব কিছু ঝাপসা লাগছে ওর। নুসাইবা পড়ে যেতে নিলে রায়হান মির্জা আবারও ওর হাত খপ করে ধরে ফেলল। নুসাইবার এবার চোখ খোলা রাখতেও কষ্ট হচ্ছে। যে কোনো সময় নুসাইবা ঢুলে পড়ে যাবে সেটাও খুব করে টের পাচ্ছে। কে আসিস, কাগজটা নিয়ে আয় তাড়াতাড়ি।
রায়হান মির্জার হাঁক শুনে একটা মধ্যবয়স্ক ছেলে একটা কলম আর কিছু কাগজ নিয়ে আসলো। কাগজগুলো নুসাইবার সামনে ধরে রায়হান মির্জা বলল, আজকে সব খেলার অবসান ঘটাবো, আর সেই সাথে তোর জীবনের সমাপ্তি ঘটবে। সাইন কর এখানে। এত কষ্ট করে নুসাইবা একটু হালকা হেসে জবাব দিল, নিজের চোখের সামনে নিজের বাবার ভয়ঙ্কর রূপ দেখেছি, অথচ আমি জানি না আমার কি দোষ। কেন আমার সাথে এতটা নির্মম আচরণ করছো? আমার নিজের বাবা, সেখানে এই পাতলা একটা কাগজে সাইন করা খুব বড় কঠিন কাজ না। কি আছে এখানে? সম্পত্তির কথা তা আছে তো? আরে বাবা, তুমি আমার কাছে হাসি মুখে কিছু চাইলে তো আমি হাসতে হাসতে দিয়ে দিতাম। এতটা নিচে নামার কোনো দরকার ছিল না। মিস্টার রায়হান মির্জা, কান খুলে শুনে রাখুন, এখন আমাকে মেরে ফেললেও আমি এই কাগজে সাইন করব না আমি। শুনতে পেরেছেন? আমি এই কাগজে সাইন করব না। কিছুটা চেঁচিয়ে কথাগুলো বলে উঠল নুসাইবা। নুসাইবার কথা শুনে রায়হান মির্জা রাগে ফেটে পড়ে সোজা নুসাইবার গাল চেপে ধরে রাগী কণ্ঠে বলল, করবি না মানে? এক্ষুনি এই কাগজে সাইন কর, না হলে। নুসাইবা দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করে বলল, না হলে কি? না হলে মেরে ফেলবেন আমাকে? মেরে ফেলুন। আজকে আমারে মেরে ফেললেও আমি এই কাগজে সাইন করব না। রায়হান মির্জা নুসাইবার কথা শুনে একটা রহস্যময় হাসি দিয়ে বলল, হা হা, কি ভেবেছিস রায়হান মির্জা, অনেক কাঁচা খেলোয়াড়? না না মামুনি, একটু চোখটা ঘুরাও মামুনি, দেখো তো কিছু দেখতে পাচ্ছ কি না? রায়হান মির্জার কথা শুনে নুসাইবা ওর ডান পাশে তাকাতেই নুসাইবার মাথায় বাজ পড়ল, কারণ গরম ফুটন্ত পানির ওপর উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে তিশানকে। তিশানকে এই অবস্থায় দেখে নুসাইবা ভয়ে জোরে চিৎকার করে উঠল, তিশান! নুসাইবা কাঁপা কাঁপা হাতে সাইন করতেই জোরে কোনো কিছু ভাঙার শব্দ পেতেই হকচকিয়ে দরজার দিকে তাকাতেই পুলিশ দেখতে পেল। পুলিশের পাশে তিশানকে দাঁড়িয়ে থাকতে দেখে নুসাইবা যেন আকাশ থেকে পড়ল, সাথে রায়হান মির্জার মাথায় বাজ পড়ল। রায়হান মির্জা একবার সাহেরিকার পাশে দাঁড়িয়ে থাকা তিশানের দিকে, আরেকবার ঝুলন্ত তিশানের দিকে চেয়ে আছে। নুসাইবাও দুই দিকে তাকাচ্ছে। ওদের দুজনের এমন অবস্থা দেখে তিশান মুচকি হেসে বলতে লাগলো, কি মিস্টার, ভাবছেন তো যদি তিশান ওইখানে ঝুলন্ত অবস্থায় থাকেন তাহলে আপনার সামনে দাঁড়িয়ে থাকাই তিশানকে? তাহলে চলুন একটু ফ্ল্যাশব্যাকে ঘুরে আসি। ফ্ল্যাশব্যাক। তিশার আসার সময় ওর সাথে ওর বন্ধু রামিমকে নিয়ে এসেছিল। রামিম পুলিশ অফিসার। ওরা দুজন বেরিয়ে যেতেই পেছনে ওদেরকেও ফলো করতে করতে আসছিল। সেটা তিশান বুঝতে পেরে একটা শপিং মলের সামনে গিয়ে গাড়ি থামিয়ে ওরা দুজনেই ভেতরে ঢুকে গেল। ভেতরে গিয়ে তিশানের জামা কাপড়গুলো রামিম পরে ফেলল, আর রামিমের জামা কাপড়গুলো তিশান পরে ফেলল। ওদের দুজনের মুখের কালো মাস্ক পরা ছিল। তিশানকে ভেতরে রেখে রামিম আগে বেরিয়ে আসতেই রায়হান মির্জার লোক রামিমকে তিশান ভেবে তুলে নিয়ে আসে। তিশানের জামা কাপড় পরায় আর মুখে মাস্ক থাকায় নুসাইবা বা রায়হান মির্জা কেউই চিনতে পারেনি। তিশানের কথা শুনে রায়হান মির্জা গার্ডদের ইশারা করতে ওরা ঝুলন্ত ব্যক্তিটাকে নিচে নামিয়ে মাস্ক খুলতে রামিমকে দেখতে পেল। রায়হান মির্জা রাগে ক্ষোভে ফেটে পড়ে পকেট থেকে গান বের করে নুসাইবার মাথায় ঠেকাতেই তিশান হাহা করে হেসে উঠল। তিশানকে এমনভাবে হাসতে দেখে রায়হান মির্জার রাগ আরও দ্বিগুণ বেড়ে গেল। রেগে গান প্রেস করতেই কোনো কিছুর শব্দ হলো না। কয়েকবার প্রেস করতেই রায়হান মির্জা শিওর হলো এতে বুলেট নেই। রায়হান মির্জা রাগে চিৎকার করে বলে ওঠে, তিশান, আমি তোকে ছাড়ব না। তিশান প্রতি উত্তরে মুচকি হেসে জবাব দিল, রায়হান মির্জা, আপনার খেলা শেষ। অফিসার অ্যারেস্ট হিম। রামিম অফিসারদের ইশারা করতে ওরা রায়হান মির্জাকে অ্যারেস্ট করে নিয়ে এগেল। এত কিছু চোখের সামনে দেখে নুসাইবার আর নিজেকে সামলাতে পারল না, ঢুলে নিচে পড়ে গেল। হসপিটালের বেডে শুয়ে আছে নুসাইবা। ওর হাত ধরে ওর পাশে বসে আছে তিশান। কিছুক্ষণের মধ্যে নুসাইবার জ্ঞান ফিরে আসতেই নুসাইবা নিজেকে সামলে তিশানের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাতেই তিশান ওকে সবটা খুলে বলে। রায়হান মির্জা ওর নিজের বাবা না শুনে নুসাইবা অনেকটা ভেঙে পড়েছে। নুসাইবা নিজেকে সামলে আবারও তিশানের দিকে প্রশ্ন ছুড়ে দিল, এত সব কিছু আপনি কিভাবে জানলেন? আর যে মেয়েটাকে আপনি বিয়ের দিন থেকে সহ্য করতে পারেননি, সেই মেয়েটার জন্য আপনি এত কিছু কেন করলেন তিশান? তিশান নুসাইবার প্রশ্নের প্রতি উত্তরে একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো, আমি জানি এই মুহূর্তে তোমার শৈশবের কোনো স্মৃতি মনে নেই, তাই আমি যা যা বলবো সব তোমার কাছে হাস্যকর বা মিথ্যা কথাও মনে হতে পারে। অতীত। নুসাইবা তখন 7-8 বছর হবে। ছোট থেকেই নুসাইবার শ্যামবর্ণের অধিকারী হলেও তা ওর চেহারায় ছিল একটা আলাদা সৌন্দর্য। কথায় আছে না, শ্যামবর্ণের মেয়েগুলোর মধ্যে আলাদা সৌন্দর্য বিরাজ করে।
নুসাইবার ক্ষেত্রেও ঠিক তেমন ছিল। নুসাইবা আর তিশান একই স্কুলে পড়তো, সেই সুবাদে ওদের পরিচয় হয়েছিল। নুসাইবা ছিল তিশানের জুনিয়র ব্যাচ। নুসাইবার সবসময় শান্তশিষ্ট থাকায় তিশানের চোখটা ওর ওপরেই পড়েছিল। প্রথমে নুসাইবা তিশানের সাথে কথা না বললেও পরে তিশানের সাথে ওর ভালো বন্ধুত্ব হয়ে যায়। নুসাইবার ছুটির পর তিশান ওর সাথে প্রতিদিন খেলতো, ওকে গল্প শোনাতো, এইভাবেই ওদের চলছিল। তিশান তখন সব কিছু বুঝলেও নুসাইবা তিশানের তুলনায় অনেকটাই ছোট ছিল। নুসাইবা মাঝে মাঝে তিশানকে প্রশ্ন করে বসতো, তিশানদা, তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না তো? তিশান মুচকি হেসে নুসাইবার হাত জোড়া শক্ত করে ধরে উত্তর দিত, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না শ্যামকন্যা। তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না তো শ্যামকন্যা? তখন নুসাইবা আধো কণ্ঠে জবাব দিল, আমি তো তোমাকে ছাড়া থাকতেই পারবো না তিশানদা। তুমি ছাড়া আমাকে গল্প শোনাবে কে, খেলবে কে আমার সাথে? আমি না খুব করে কাঁদবো তুমি চলে গেলে। তিশান নুসাইবার কথা শুনে হাস্যোজ্জ্বল মুখে বলতো, তোমার তিশানদা তোমাকে ছেড়ে কোথাও যাবে না শ্যামকন্যা। নুসাইবার গায়ের রং শ্যামবর্ণ হওয়ায় তিশান নুসাইবাকে শ্যামকন্যা বলে ডাকতো। মাঝে মাঝে নুসাইবা তিশানকে আধো গলায় জিজ্ঞেস করত, আচ্ছা তিশানদা, শ্যামকন্যা মানে কি? তখন তিশান হাসতে হাসতে উত্তর দিত, শ্যামকন্যা মানে তুমি, আর তুমি মানে শ্যামকন্যা। নুসাইবা তিশানের উত্তর বুঝতে না পারলেও খিলখিল করে হেসে দিত, আর তিশান মুগ্ধ হয়ে ওর শ্যামকন্যাকে দেখত। হঠাৎ করেই একদিন নুসাইবাকে স্কুলে না দেখে তিশান অনেকটা হন্য হয়ে নুসাইবার খোঁজ করে। জানতে পারে নুসাইবারা এখান থেকে চলে গেছে। নুসাইবার চলে যাওয়ার পর তিশান অনেকটাই ভেঙে পড়েছিল। সেই সাথে নুসাইবার প্রতি একটা ছাপ অভিমানের পাহাড় জমতে থাকে ওর মনে। তিশান অনেক খুঁজেও নুসাইবার কোনো খোঁজ পায়নি। বর্তমান এইটুকু বলে তিশান থামল। ওর চোখ দিয়ে গড়িয়ে পানি পড়ছে। নুসাইবার চোখ থেকেও পানি ঝরছে, কারণ ওর এইসব কিছুই মনে নেই। নুসাইবা তিশানকে চুপ থাকতে দেখে উৎসুক কণ্ঠে আবারও প্রশ্ন করল, কিন্তু আপনি কিভাবে এতটা শিওর হচ্ছেন যে আপনার হারিয়ে যাওয়া শ্যামকন্যায় আমি? হতেও পারে সে অন্য কেউ। তিশান কিছুক্ষণ চুপ থেকে বলতে শুরু করলো, সেই দিন যখন তুমি সেন্সলেস হয়ে পড়ে গেলে তখনই তোমার কোমরের দিকের কাপড়টা একটু সরে গিয়েছিল। সেখানে একটা পুড়ে যাওয়া চিহ্ন দেখতে পেয়েই আমার পুরনো ঘা আবার জেগে উঠেছিল, কারণ আমার শ্যামকন্যারও ঠিক এই জায়গায় এই চিহ্নটাই ছিল। তখনই আমার প্রথম সন্দেহটা হয়েছিল। আমি সেই দিন রাতেই তোমাকে বাড়ি রেখে বেরিয়ে গিয়েছিলাম। সারা রাত তোমার পুরো ডিটেলস খুঁজে বের করেছিলাম, কিন্তু রায়হান মির্জাকে তোমার বাবা দেখে আমি কনফিউজ হয়ে গিয়েছিলাম বারবার। সেই রাতেই আমি লুকিয়ে তোমার বাসায় গিয়েছিলাম। তোমার বাবার রুম সার্চ করতে গিয়ে একটা ডিভিডি হাতে চলে এসেছিল। মনের জড়তা দূর করার জন্য ডিভিডিটা বাসায় এনে দেখতেই আমার সমস্ত কিছু গুলিয়ে গিয়েছিল, কারণ ডিভিডিটাই ছিল তোমার বাবা মায়ের খুনের ভিডিও। তারপরের দিন সকালেই তোমার বাবার সামনে গিয়ে হাজির হয়েছিলাম। বাকিটা আপনারা জানেন। তিশান এক এক করে পুরোটা খুলে বলল নুসাইবাকে। নুসাইবা নীরবে চোখের পানি বিসর্জন দিচ্ছে। তিশান নুসাইবার সামনে গিয়ে আলতো করে নুসাইবাকে নিজের সাথে মিশিয়ে নিল। তারপর নুসাইবার মাথায় নিজের ঠোঁট দুটো ছুঁয়ে বলে উঠল, একবার যখন তোমাকে পেয়ে গেছি, এইবার আর হারিয়ে যেতে দিব না শ্যামকন্যা। আমি জানি তোমার কিছু মনে নেই। আমরা আবার সব নতুন করে শুরু করব। কি করবে তো শ্যামকন্যা? নুসাইবা কিছু না বলে এইবার আরও শব্দ করে কেঁদে উঠল। কিছুদিন পর, এই কয়েকদিনে নুসাইবা তিশানের থেকে নিজেকে আলাদাই রেখেছে। তিশান ভেতরে ভেতরে কষ্ট পেলেও নিজেকে সামলে নিয়েছিল, কারণ হঠাৎ সব কিছু পরিবর্তন হওয়ায় নুসাইবা মেনে নিতে একটু সময় লাগবে। তাই তিশানও নুসাইবার থেকে দূরে দূরে আছে। সারাদিন অফিস শেষে ক্লান্ত হয়ে তিশান রুমে ঢুকতেই অবাক হয়ে গেল, কারণ ওর রুমটা বিভিন্ন রঙিন লাইট আর নানান রকম ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো। তিশান হাঁ করে চারিদিকে চেয়ে আছে। তিশান ভেতরে ঢুকতেই ওপর থেকে ফুলের পাপড়ি পড়তে লাগলো। তিশান কিছুটা এগিয়ে যেতেই ওর কানে আসলো সারপ্রাইজ। তিশান ভ্যাবাচ্যাকা খেয়ে পেছনে ফিরতেই নুসাইবা আর সাহেরিকাকে একসাথে দাঁড়িয়ে থাকতে দেখে অনেকটা অবাক হয়ে তাকিয়ে আছে। তিশান খানিকটা অবাক হয়েই প্রশ্ন করলো, শারু, তুই এখানে? সাহেরিকা তিশানের সামনে এসে মুখে একটু হাসির রেখা টেনে বলে উঠল, আমি জানি তুই অবাক হয়েছিস। আমি এই কয়েকদিন অনেক ভেবে দেখেছি, জোর করে আসলেই কাউকে পাওয়া যায় না। যদি পাওয়া যেত তাহলে নুসাইবা তোর লাইফে আসার আগেই আমি তোকে পেয়ে যেতাম, কিন্তু আমি পাইনি। তোদের ক্ষতি করার চিন্তায় দিনরাত যখন মশগুল হয়েছিলাম, তখন নিজেকে নিজেই প্রশ্ন করেছিলাম,
আমি মরীচিকার পেছনে ছুটছি না তো, তাই ভাবলাম ভালোবাসার মানুষটাকে ভালোবেসে নিজের কাছে পাওয়াটা বড় নয়, ভালোবাসার মানুষটা ভালো আছে সেটা দেখতে পাওয়াই অনেক বড় কিছু। হোক না অন্য কারোর সাথে, তাতে কি, ভালো তো আছে। তাই আমার তরফ থেকে তোদের জন্য এই সব কিছু। খুব ভালো থাকিস তোরা দুজন। সাহারিকার কথা শুনে তিশান একটু হেসে সাহারিকাকে জড়িয়ে ধরল। তারপর বলল, আমি আর নুসাইবা তোর পাশে সারা জীবন থাকবো। আমাদের বন্ধুত্ব কখনো শেষ হবে না। সাহারিকা প্রতি উত্তরে একটা মিষ্টি হাসি দিয়ে ওদের রুমে দিয়ে বাইরে থেকে দরজাটা লক করে দিয়ে গেল। সাহারিকা চলে যেতেই তিশান নুসাইবার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওদের মাঝে প্রতিপতন নীরবতা চলছে। নীরবতা ভেঙে নুসাইবা বলে উঠল, এই কয়েকদিন আপনার থেকে দূরে থাকার কারণ একটাই, আমার যেহেতু শৈশবের কিছুই মনে নেই, তাই নিজেকে এই পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করা। আজ এখন থেকে আমরা সব কিছু নতুন করে শুরু করব। তিশান কিছু না বলে নুসাইবাকে শক্ত করে জড়িয়ে ধরল। এমনভাবে জড়িয়ে ধরেছে মনে হচ্ছে তিশান নুসাইবাকে ছেড়ে দিলেই নুসাইবা হারিয়ে যাবে। তিশান কান্না ভেজা কণ্ঠে বলতে লাগলো, একবার তোমাকে হারিয়ে নিজেকে হারিয়ে ফেলেছিলাম, খুব কষ্টে নিজেকে আবার নতুন করে গড়ে তুলেছি। এইবার তুমি হারিয়ে গেলে আমি আবার ভেঙে যাব। এইবার আর নিজেকে গড়ে তুলতে পারবো না শ্যামকন্যা, প্লিজ ছেড়ে যেও না আমাকে। নুসাইবা তিশানের কথা শুনে তিশানকে দু হাত দিয়ে শক্ত করে আঁকড়ে ধরে বলে উঠল, যাব না তিশানদা। অনেকদিন পর নুসাইবার মুখে তিশানদা নামটা শুনে নিজের ঠোঁট যুগল নুসাইবার কপালে ছুঁয়ে দিয়ে বলে উঠল, যখন অবশেষে তুমি এলে কাছে, তখন আর তোমাকে ছাড়ছি না, বলেই নুসাইবাকে কোলে তুলে নিল। নুসাইবাও তিশানের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে আছে। যে ভালোবাসার মানুষটিকে পেয়ে যায়, হয়তো সে পৃথিবীর সব থেকে সুখী মানুষটা হয়ে যায়। ওরা সব অতীত ভুলে ভালো থাকুক ওদের ভালোবাসায়। সমাপ্ত।